হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতে পারি। তো শুরুতে আপনারা যখন মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন করবেন, তখন হয়তো আপনাদের এখানে ডিফল্ট হিসেবে হোম নামক যে অপশনটি আছে এই মেনু বারে সেটা সিলেক্ট করা থাকতে পারে। তাহলে আমরা যদি হোমের ডান পাশে ইনসার্ট এবং তার পাশে একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা পেজ লেআউট যে অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু খুঁজে পাবো। তো এখন আমরা সরাসরি পেজ লেআউট এই অপশনটিতে ক্লিক করি এবং পেজ লেআউটের অপশনে ক্লিক করার পরে আমরা দেখব যে নিচের যে রিবনের যে প্যানেলগুলো আছে সেখানে বক্স আকারে কিছু ইম্পর্টেন্ট রিবন সেখানে শো করবে এবং এর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বক্সে দেওয়া আছে। যেমন এই বক্সে একটা নাম আছে, এটা হচ্ছে থিম বক্স। তার পরের যে বক্সটা একটু বড়, কিন্তু এই বক্সটার নাম হচ্ছে পেজ সেটআপ বক্স। এবং তারপরে আরও কিছু কিছু বক্স এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। এই সবগুলো কাজই এই পেজ লেআউটের ভিতরে শেখানো হবে। তো প্রথমে আমরা আসি থিমের আলোচনায়। থিম জিনিসটা কি? অর্থাৎ এখানে কিছু নির্দিষ্ট টেমপ্লেট মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনসার্ট করে দেওয়া আছে এবং এই থিমগুলোতে লক্ষ্য করি, এখানে এই থিমের বিভিন্ন আমাদের ডিফল্ট হিসেবে যে থিমটা এখানে সিলেক্ট করা থাকে সেটা হচ্ছে অফিস, এবং আরও অন্যান্য যে থিমগুলো এখানে অর্থাৎ টেমপ্লেটগুলো এখানে অ্যাড করা আছে, এটার ভিতরে বিভিন্ন কালার রয়েছে, আবার বিভিন্ন ফন্ট ইউজ করছে, কিছু কিছু ইফেক্টও এখানে দিয়ে দিছে। অর্থাৎ এক একটা থিমের জন্য এক একটা নির্দিষ্ট কালার এবং ফন্ট এবং ইফেক্ট এখানে ইউজ করে এক একটা টেমপ্লেট তৈরি করে রাখছে। তো পেজ সেটআপে দিকে লক্ষ্য করলে আমরা এখানে কিছু রিবন দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছু অপশনস এখানে আছে। তার প্রথমটা হচ্ছে মার্জিন, তারপর আছে ওরিয়েন্টেশন, এবং তারপরে লক্ষ্য করলে সাইজ, কলাম, ব্রেক্স, লাইন নাম্বার এবং হাইপারটেনশন এখানে অ্যাড করা আছে। কিন্তু এই পেজ সেটআপের মূল যে অপশনগুলো সেগুলোতে আমরা একটু নিচে একটা ছোট আইকনের দিকে লক্ষ্য করে এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি উইন্ডো চলে আসবে। এখানে ডিটেলস আকারে কিন্তু আমার এই পেজ সেটআপের যে কাজগুলো সবগুলো এখানে দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে মার্জিন, অর্থাৎ এই মার্জিনটা হচ্ছে এইটা। এখানে হয়তো আমাকে এই যে নিচে অ্যারোটা আছে, অ্যারোটাকে ক্লিক করে আমাদের আনতে হতো আলাদা করে, কিন্তু এখানে মার্জিন, পেপারের সাইজ এবং লেআউট নামে এই তিনটে অপশন একসাথে দেওয়া আছে এই একটা উইন্ডোর ভিতরে। এখন চলে কিন্তু আমরা ডিটেলসে মার্জিন, পেপারের সাইজ এবং লেআউটটা কিন্তু আমরা চাইলে সহজেই এখানে সেট করতে পারবো। তো আমরা যদি মার্জিন থেকে লক্ষ্য করি, এটা একটু কেটে দেই। মার্জিনের দিকে লক্ষ্য করি, আমার এই যে ডকুমেন্টটা আমি এখানে নিয়েছি, একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই যে লেখাগুলো আছে এই লেখার বাম পাশে একটা নির্দিষ্ট অংশ ফাঁকা আছে, উপরেও কিন্তু সেম যে অংশটা এটা কিন্তু ফাঁকা, এবং ডান পাশে এবং নিচে যদি লক্ষ্য করি সেম অংশটাই এখানে ফাঁকা দিয়ে রাখছে। তো এটাই হচ্ছে মূলত আমার এই ডকুমেন্টের জন্য মার্জিন। তো আমরা কিভাবে বুঝবো আমার এখানে কতটুকু মার্জিন দেওয়া আছে? সেই মার্জিনটাকে এখানে চেক করার জন্য এই মার্জিন নামক অপশনে যদি আমরা যাই, দেখেন এখানে প্রথমে মার্জিনেশন নর্মালটা সিলেক্ট করা আছে এবং নর্মাল মার্জিনের একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। এই সাইজটা হচ্ছে সব দিকে 1 ইঞ্চি, অর্থাৎ এই যে দেখেন টপ, বটম, লেফট এবং রাইট প্রতিটা ক্ষেত্রে কিন্তু এখানে 1 ইঞ্চি করে ফাঁকা দিছে। তো নর্মাল মার্জিনের সাইজটা হচ্ছে কি চতুর্দিকে 1 ইঞ্চি করে ফাঁকা রাখা হয়েছে। এরপর আমাদের এখানে আরও কিছু মার্জিন এখানে দেওয়া আছে, তার মধ্যে নর্মাল এবং ন্যারো এই দুটো মার্জিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যদি আপনার এই মার্জিনের বাইরে কোনো মার্জিন, অর্থাৎ আপনার কাস্টম কোনো মার্জিন অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনি কাস্টম মার্জিন নামক অপশনে ক্লিক করে এখান থেকে এই যে টপ, লেফট, বটম, রাইট এই 4টা অপশন আপনি কাস্টমাইজ করে এই মার্জিনটাকে আপনারা সেট করতে পারবেন যে কোনো সাইজে। তো এটা গেল হচ্ছে মার্জিনের বিষয়টা। এবার আমরা আসি হচ্ছে একটু নিচে ওরিয়েন্টেশন। আমার এই যে ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টে ওরিয়েন্টেশনটা হচ্ছে পোর্ট্রেট, অর্থাৎ উপরের দিকে হচ্ছে উচ্চতা এবং এই পাশে হচ্ছে প্রস্থ। এবং অনেক সময় আমাদের ডিজাইনের খাতিরে, অর্থাৎ ডিজাইন করতে গেলে আমাদেরকে ডকুমেন্টটাকে একটু চেঞ্জ করতে হয়, অর্থাৎ পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে নিতে হয়। তো এই ওরিয়েন্টেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে এইখানে একটা অপশন দিয়ে দিছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন নামক যে অপশন। এখানে গেলে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে 2টা অপশন শো করবে। যেহেতু এটা পোর্ট্রেট মোডে আছে সেহেতু এখানে এই পোর্ট্রেটটা সিলেক্ট করা আছে। যদি আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করি তাহলে দেখবেন যে আপনার এই পুরো ডকুমেন্টটা ল্যান্ডস্কেপ আকারে একটু ঘুরে যাবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থটা কীভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আবার যদি আমাকে পোর্ট্রেট মোডে নিতে হয় তাহলে ওরিয়েন্টেশন থেকে আমরা জাস্ট খালি পোর্ট্রেটটা সিলেক্ট করলে আমাদের এই ডকুমেন্টটা পোর্ট্রেটে চলে যাবে। তো এটা গেল হচ্ছে ওরিয়েন্টেশন। এবার আমরা আসি সাইজে।
আমরা মূলত যখন কোনো কম্পিউটারের দোকানে যাই তখন সচরাচর কম্পিউটার থেকে যে কাগজে প্রিন্ট করে দেয় যে কোনো একটা ডকুমেন্ট, সেটা মূলত হচ্ছে A4 সাইজের পেপার। তো A4 সাইজের পেপারটা যে কোনো অফিসিয়াল ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। A4 সাইজের পেপারের পাশাপাশি আরেকটা সাইজের কাগজ ব্যবহৃত হয়। আপনারা সবাই হয়তো দেখে থাকবেন অনেক সময় দলিলে অথবা চুক্তিপত্রে যে কাগজে লেখা হয় সেই কাগজটা হচ্ছে লিগ্যাল সাইজের কাগজ। এবং এই সাইজের কাগজ নিতে গেলে আমাদেরকে এই যে সাইজ নামক যে অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আমাদের এখানে কতগুলো পেপারের সাইজ শো করবে। তার ভিতরে প্রথমটা হচ্ছে লেটার, তারপর হচ্ছে ট্যাবলয়েড, লিগ্যাল, স্টেটমেন্ট, এরকমভাবে A3, A4, A5 এরকম আরও কিছু কিছু মেইন যে কাগজের সাইজগুলো সেগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করি যে কাগজের সাইজ সেটা হচ্ছে A4, তারপর লেটার ইউজ করি এবং হচ্ছে লিগ্যাল। তো এই তিনটা ইউজ করে কিন্তু আমরা যে কোনো ডকুমেন্টের ডিজাইন করতে পারবো। এবং এর বাইরে যদি আমাদের কোনো কাস্টম সাইজের কোনো ডকুমেন্ট লাগে, সেক্ষেত্রে মোর পেজ সাইজ থেকে আমরা আমাদের ইচ্ছা মতো উইথ এবং হাইটটাকে কমায় বাড়ায় আমরা পেজের মাপটাকে সেট করতে পারবো। এখন আমরা যদি পেজ সেটআপের এই যে উইন্ডোটা আছে, উইন্ডোর ঠিক নিচে প্রিভিউর এই প্রিভিউর ঠিক নিচে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই টু দিয়ে হোল ডকুমেন্ট। অর্থাৎ আপনি এইখানে যে ফরম্যাটিংগুলো আপনি অ্যাপ্লাই করছেন, এই ফরম্যাটিংটা যদি আরও যত পেজ আছে, যত ডিজাইন আছে একটা হোল ডকুমেন্টে, সব জায়গায় যদি আপনি এই সেম ফরম্যাটিংটা অ্যাড করতে চান, তাহলে এই হোল ডকুমেন্টটাকে আপনি যদি সিলেক্ট করেন তাহলে প্রতিটা পেজে এই সেম ফরম্যাটিংটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট শুধুমাত্র এই একটা পেজের ক্ষেত্রে এই ফরম্যাটটা অ্যাড করতে চান এবং পরবর্তী অন্য যে কোনো একটা পেজ নিয়ে যদি আপনি ভিন্ন কোনো ফরম্যাটিং অ্যাড করে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিস পয়েন্ট ফরওয়ার্ড এই অপশনটাকে সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করতে হবে। ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে ডিফল্ট এই ফরম্যাটিংটাকে পরবর্তীতে বারবার ইউজ করার জন্য ডিফল্ট হিসেবে সেট করে চান, তাহলে এই ডিফল্ট নামক অপশনে ক্লিক করে এখান থেকে ওকে প্রেস করলে এটা অটোমেটিক রিপ্লাই হতে থাকবে প্রতিটা ফরম্যাটিংয়ের ক্ষেত্রে। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে কলাম নিয়ে। আমরা সচরাচর সবাই কিন্তু পত্রিকা পড়ি। তো পত্রিকাতে আমরা যদি একটু লক্ষ্য করি দেখবেন যে পত্রিকার যে লেখাগুলা ওটা কিন্তু কলাম আকারে ভাগ করা থাকে লেখাগুলা। এখানে যেরকম আমি এক লাইনে লিখছি, এখান থেকে শুরু করে লেখা এখানে শেষ করছে, আবার এখান থেকে শুরু করে এদিকে গেছে। তো এটা হচ্ছে এক কলামে লেখা হয়েছে, কিন্তু পত্রিকা পড়তে গেলে সেখানে বিভিন্ন কলামে ভাগ করা থাকে। তো আমরা যদি এই ফরম্যাটিংটাকে বিভিন্ন কলামে ভাগ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে আমাকে, যেমন এই ডকুমেন্টটাকে আমি যদি পুরোটাকে সিলেক্ট করি প্রথমে এখান থেকে, যেমন এইভাবে সিলেক্ট করে আমি যদি এই যে কলাম নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করি, এখানে ফার্স্টে চুজ করা আছে 1 কলাম, এরপর আছে 2, 3 এবং লেফট এবং রাইট নামে আরও দুটো অপশন আছে এক্সট্রা। তো এখান থেকে আমি যদি 1 থেকে 2-তে কনভার্ট করে দিই, দেখবেন আমার এই প্রতিটা যে লেখা আছে কি হয়েছে, 2টা কলামে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এইখানে একটা কলাম হয়েছে এবং এই সাইডে একটা কলাম হয়ে গেছে। এখন আমি যদি 2 থেকে 3-তে নিয়ে যাই, তাহলে দেখবেন আমার লেখাগুলো 3টা কলামে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যদি কখনো ডকুমেন্টে কলাম ইউজ করতে হয়, তাহলে আমরা এই কলাম নামক যে অপশন আছে এই অপশন থেকে আমরা কলামটাকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ 1 থেকে 2-এ, 2 থেকে 3-এ নিতে পারবো। এছাড়াও যদি আমাদের আরও এক্সট্রা কোনো কলাম আমাদের অ্যাড করতে হয় 3টার বাইরে, সেক্ষেত্রে মোর কলামের এখানে অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যদি দেখেন একটু খেয়াল করে নাম্বার অফ কলামস এখানে 3 সিলেক্ট করা আছে। অর্থাৎ ডিফল্ট হিসাবে প্রথম যে উইন্ডো দেখছি আমরা সেখানে 3 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ 1, 2, 3। এরপরে কিন্তু নাই 4, 5, 6 এরকম আরও কিন্তু নাই। তো আপনি যদি এখান থেকে 3-এর পরিবর্তে আরেকটা বাড়াই দেন 4টা দিলে আপনার লেখাগুলো 4টা কলামে কীভাবে ভাগ হয়ে যাবে। আরও যদি এখান থেকে বাড়াই দেন 5, তাহলে 5টা কলামে ভাগ হয়ে যাবে। এভাবে আপনি যত ইচ্ছা অর্থাৎ যতগুলো আটবে কলাম এখানে একটা পেজে ততগুলো আপনি নিতে পারবেন। এবং নিয়ে যদি আপনি এখান থেকে জাস্ট ওকে প্রেস করেন, দেখবেন যে এটা 4টা কলামে ভাগ হয়ে যাবে। সো এইভাবে আমরা আরও বাড়তি কলাম লাগলে সেটাও নিতে পারবো। তো এটা গেলো কলামের কাজ। এবার আমরা আসি হচ্ছে পেজ ব্রেক বা শুধু ব্রেকের যে অপশনটা এখানে দেওয়া আছে, শুধু ব্রেকস। এই ব্রেকের ভিতরে আরও কিছু কিছু অপশন আছে, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে কলাম। এই দুইটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো পেজ ব্রেকটা কি, দেখা যায় আমার যদি এই লেখাটা আমি এখান থেকে লেখা শুরু করছি,
আমি যদি চাই এখানে পেজ ব্রেক ইউজ করতে, তাহলে দেখেন আমি যদি এই মুহূর্তে এখানে পেজ ব্রেক অপশনটা থেকে একটা নতুন পেজে যায় ক্লিক করি, তাহলে কিন্তু আমার লেখাগুলা দ্বিতীয় পেজে চলে গেছে এবং এখানে এই পেজটা কী হয়েছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যেহেতু কার্সরটা এখানে ছিল সেহেতু এই লেখাটা সরে নাই। দেখেন আমি একটু দেখাই, আমি তো এখানে কার্সরটা রাইখা যদি এখান থেকে পেজ ব্রেকটা আমি দেই, তাহলে কিন্তু আমার পুরো লেখাটা কী হয়েছে, দ্বিতীয় পেজে চলে গেছে এবং এই পেজটা অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এইভাবে পেজ ব্রেকের মাধ্যমে আমরা চাইলে নতুন কোনো পেজ আমরা অ্যাড করতে পারবো। আবার যদি এখান থেকে কলাম, আমাদের এই ব্রেকের কলাম যে অপশনটা আছে, এই কলামে যে কোনো একটা কলামে যদি কার্সর রেখে আমরা কলাম ব্রেক দিই, তাহলে দেখা যাবে যে এই লেখাগুলো এই কলাম থেকে সরে কার্সরটা আমার পরবর্তী যে কোনো কলামে চলে যাবে। তো এটা হচ্ছে ব্রেকের কাজ। এখন আমরা যাব হচ্ছে লাইন নাম্বারস যে অপশনটা আছে এই নাম্বারটায়। তো তার জন্য আমি ডকুমেন্টটাকে আগের অবস্থানে নিয়ে যাই। এই লাইন নাম্বারটা হচ্ছে কি, যে আমার একটা ডকুমেন্টে কয়টা লাইন হইতেছে, একটা পেজের ভিতরে কয়টা লাইন আছে এটা কাউন্ট করার জন্য এই লাইন নাম্বারটা। তো লাইন নাম্বারের এখানে ক্লিক করে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, কন্টিনিউয়াস এবং আরও কিছু কিছু অপশন আছে। কন্টিনিউয়াস দিয়ে দিলে অটোমেটিক আমার প্রথম যে লাইন আছে প্রথম লাইন থেকে কাউন্ট করে অটোমেটিক নিচের দিকে যতগুলো লাইন হয়েছে এন্টার দিয়ে 40 পর্যন্ত আর কি, এই সবগুলো লাইন কি হয়েছে অটোমেটিক কাউন্ট করছে এখানে। আবার এখান থেকে লাইন নাম্বার থেকে যদি আমি এখানে নন করে দিই, তাহলে এই সবগুলো নাম্বার কি চলে যাবে। তো এটা হচ্ছে জাস্ট একটা পেজে কয়টা লাইন হতেছে এটা কাউন্ট করার যে অপশন, সেটা হচ্ছে লাইন নাম্বার দিয়ে আমরা করতে পারবো। আর হাইপার টেনশনটা হচ্ছে কি, যে আমার এই যে ডকুমেন্টে বিভিন্ন লেখা আছে, এই লেখা যদি কখনো হাইপার টেনশন মানে হচ্ছে হাই পেন ইউজ করি আমরা, হাই পেন, সে হাই পেনটা যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদের হাইপার টেনশন থেকে অটোমেটিক করে দিই, তাহলে দেখবেন যে আমার এই লেখাটা ওরা অটোমেটিক্যালি কী করবে, যেখানে হাই পেন দরকার সেখানে হাই পেন দিয়ে লেখাটাকে ভাঙিয়ে দিবে। এই যে এখানে এই হাই পেনটা ইউজ করে আগে ছিল না, এটা ইউজ করে এখানে কী হচ্ছে, লোরেম নামটাকে ভাঙিয়ে দুইটা অংশে ভাগ করে দিছে। সো এটা হচ্ছে হাইপার টেনশনের কাজ, এটাকে আমি নন করে দিই, তো আগের অবস্থানে চলে গেছে। তো পেজ সেটআপের যে মূল কাজগুলো ছিল সেটা কিন্তু সবগুলোই দেখানো হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে ওয়াটারমার্কে। আমরা কিন্তু সচরাচর যে কোনো কোচিংয়ে অথবা যে কোনো শিটে কিন্তু দেখি যে জল রঙের মতো একটা ছাপা করে যে কোনো লোগো হইতে পারে বা পিকচার দিয়ে অথবা কারো নাম দিয়ে, কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে কী করে ওয়াটারমার্ক আকারে যে কোনো একটা ডকুমেন্ট ওরা প্রিন্ট করে। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমার এখানে পেজ ব্যাকগ্রাউন্ড নামে যে বক্সটা আছে এই বক্সের ভিতরে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার এই তিনটা অপশন দিয়ে দিছে। তো আমরা যদি প্রথম যে অপশনটা আছে ওয়াটারমার্ক, এই অপশনের যে ডাউন অ্যারোটা আছে এখানে ক্লিক করে দেখবেন এখানে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলের যে ইয়াটা আছে এখানে দেখাই দিছে যে এই ফরম্যাটে আপনার মানে ওই ওয়াটারমার্কগুলো শো করবে। তো এখানে আমরা না যাই সরাসরি আমরা কাস্টম ওয়াটারমার্ক এই অপশনটা যদি ক্লিক করি, তাহলে এই ওয়াটারমার্কের মেইন যে ডিটেলস অপশনটা এখানে শো করবে। যেহেতু আমার এখানে এই পেজে কোনো ওয়াটারমার্ক দেওয়া নাই, সেহেতু এখানে নো ওয়াটারমার্ক এই অপশনটা সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে কোনো একটা ছবিকে এখানে ওয়াটারমার্ক হিসেবে দিবেন কীভাবে, তাহলে সেই ক্ষেত্রে এখানে পিকচার ওয়াটারমার্কটি সিলেক্ট করে আপনার কম্পিউটারের পিসির যে ফোল্ডার আছে সেখান থেকে যে কোনো একটা পিকচার অ্যাড করে আপনি চাইলে অথবা যে কোনো একটা লোগো এখান থেকে অ্যাড করে ইনসার্ট দিলেই এইটা আপনার ওয়াটারমার্ক হিসেবে চলে আসবে। এখানে যদি আসতেছে না, আমি একটা নতুন পেজ এখানে নেই, এখান থেকে ইনসার্ট থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেই। তো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখেন এই ব্ল্যাঙ্ক পেজ এখানে শো করতেছে, যেহেতু আমি এটা অ্যাপ্লাই করছি এখানেও আসছে, হয়তো কোনো কারণ দেখাইতেছে না বা শো করতেছে না, কিন্তু পরবর্তী পেজ নেওয়াতে কী হয়েছে, এই যে পিকচারটা নিয়েছিলাম এটা কিন্তু এখানে ওয়াটারমার্ক হিসেবে চলে গেছে। এখন আপনি যদি চান যে এই ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিবেন, তাহলে আবার সেই ওয়াটারমার্ক অপশনে যেয়ে রিমুভ ওয়াটারমার্ক দিলে এটা চলে যাবে। এখন আমরা যদি নাম আকারে কোনো ওয়াটারমার্ক দিতে চাই সেক্ষেত্রে এই যে এখানে কাস্টম ওয়াটারমার্কে যাইয়ে প্রথমে সিলেক্ট করেছিলাম হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, এখন তার ঠিক নিচে এখানে কি আছে, এই যে টেক্সট ওয়াটারমার্ক। অর্থাৎ এই টেক্সট ওয়াটারমার্কের ভিতরে ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ, যেহেতু ইংলিশ লেখা থাকবে, ইংলিশ যেহেতু বাংলা লিখেছিল সেটা বাংলা আমরা সিলেক্ট করে দেবো। আর এখানে টেক্সট হিসেবে যে লেখাটা এখানে দেবো, এখানে ASAP লেখা আছে, এরপরে তো আপনার নাম হইতে পারে, কোম্পানির নাম হইতে পারে, যে কোনো একটা টেক্সট দিয়ে এখানে এন্টার দিবেন। তারপরে চাইলে ফন্টও আমরা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ফন্ট এখানে আছে, এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, স্টাইলের ফন্ট ইউজ করতে পারবো, আবার সাইজটাকেও ছোটো বড়ো করতে পারবো এবং কালারটা কী কালার হবে এখানে ডিফল্ট হিসেবে
গ্রে কালারটাকে চুজ করা আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে কিন্তু আপনি ডকুমেন্টে ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন। এবং এখানে লেআউট হিসেবে একটা আছে ডায়াগোনাল আর একটা আছে হরাইজন্টাল। হরাইজন্টাল মানে হচ্ছে অর্থাৎ একটু লম্বি হবে এই আপনার ওয়াটারমার্কটা, আর ডায়াগোনাল হচ্ছে একবারে ডকুমেন্টের বরাবর সমান্তরালে হবে। তো এখান থেকে আমাদের ডায়াগোনালটাকে সিলেক্ট করে এই অবস্থাতেই ওকে প্রেস করি। দেখেন আমার এই যে ডায়াগোনালে কিন্তু এই জিনিসটা ওয়াটারমার্ক হিসেবে এই কালারে এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আমরা চাইলে কিন্তু যে কোনো ডকুমেন্টে আমরা ওয়াটারমার্ক অ্যাড করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনার কপিরাইটের কোনো থাকবে না, মানে কন্টেনশন থাকবে না, কেউ যে কপি করবে সেই জিনিসটা পারবে না। তো এটা হচ্ছে ওয়াটারমার্কের সুবিধা। এখন যদি আপনি এটাকে রিমুভ করতে চান তাহলে রিমুভ ওয়াটারমার্ক দিলে আপনার এটা চলে যাবে। তো এটা গেলো হচ্ছে ওয়াটারমার্কের কাজ। এরপর আছে পেজ কালার। আমরা বিভিন্ন কোর্সিংয়ের বিভিন্ন শিট দেখছি, শিটে কী করে ওরা, এখানে তো নর্মালি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই ডকুমেন্টে। তো আমরা এই ডকুমেন্টের কালারটা যদি চেঞ্জ করে চাই তাহলে এই পেজ কালার নামক যে অপশন আছে এই অপশনে যায় যে কোনো একটা কালার যদি চুজ করি দেখা যাবে যে এখান থেকে আমার এই পেজের কালারটা চেঞ্জ হয়ে যেতেছে। এইখানে আপনি দেখেন পেজের কালার চেঞ্জ করার পরেও কিন্তু এখানে যে বক্স আকারে যে সাদা কালারের যে দেখতেছি আমরা শেডিংয়ের মতো লেখার পিছনে, এটা হচ্ছে আমি এই লেখাগুলো কপি করে আনার কারণে এরকম মানে ইফেক্টটা পড়তেছে। যদি আমি লেখাটা কপি করে এনে এখানে পেস্ট না করতাম তাহলে আপনার এই সাদা অংশটা থাকতো না, হয়তো বা দেখতে কীরকম হয়তো আমি জিনিসটা দেখাইতেছি। দেখেন এখন আমি পেজ কালারটা চেঞ্জ করে যদি এখন আমি কোনোটা এই ডকুমেন্টের উপর লিখি তাহলে কিন্তু আমার লেখার পিছনে যে একটা শেডিংয়ের মতো আসছিল সাদা কালারের, সেই শেডিংটা এখন আর দেখা যাবে না। ঠিক আছে, তো এইভাবে চাইলে কিন্তু আমরা যে কোনো কালার দিয়ে কিন্তু আমরা ডকুমেন্টটাকে আমরা কালারিং করতে পারবো। তো এটা গেল হচ্ছে কালারের যে অপশন। এবং কালার দেওয়ার পরে যদি আপনাকে কালারটাকে রিমুভ করতে হয় তাহলে কালার ঠিক নিচে নো কালার নামে যে অপশন আছে এটাকে সিলেক্ট করলে অটোমেটিক এই কালারটা চলে যাবে। এখন আমরা দেখছি যে বিভিন্ন ডকুমেন্ট ডিজাইনের জন্য পাশে বর্ডার ইউজ করে, হয়তো বা কোনো ইমেজ হতে পারে অথবা শুধু লাইন দিয়ে বর্ডার তৈরি করে। সো এই বর্ডারটা আমরা কীভাবে নেব? বর্ডার নিতে গেলে এই যে পেজ বর্ডার নামে যে অপশন আছে এখানে ক্লিক করলেই এই পেজ বর্ডারের যে মেইন যে মানে ডিটেলস উইন্ডোটা এখানে চলে আসবে। এবং চলে আসার পরে পেজ বর্ডার নামের যে অপশনটা এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা না থাকলে এখন এখান থেকে যেহেতু নন সিলেক্ট করা আছে তার মানে আমার এই পেজে কোনো বর্ডার দেওয়া নাই। এখন আমরা যদি বক্স আকারে কোনো বর্ডার দিতে চাই অর্থাৎ লাইনের মতো তাহলে বক্সটাকে সিলেক্ট করতে হবে। বক্স সিলেক্ট করার পরে দেখেন এখানে এই লাইনেরই একটা আছে সরল লেখার, এরপর একটু ডট ডট দেওয়া, আরও বিভিন্ন দেখেন স্টাইলের এখানে নিচে যত স্ক্রল করবো তত দেখবেন বিভিন্ন স্টাইলের এখানে বক্সের জন্য স্টাইল এখানে ইনসার্ট করা আছে। তো এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি সিলেক্ট করে ইচ্ছা করলে কালারটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তো কালারটা পরিবর্তন করে দিলাম এবং এই বক্সের হাইট এবং উইথটা আমরা চেঞ্জ করতে পারবো। হয়তো এখানে আসতেছে না, অন্যভাবে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে যদি আমি এটা না দিয়ে অন্য যে কোনো একটা দিতাম, যেমন এই যে সরল লেখার যেটা আছে দেখেন এটা সিলেক্ট করে আমি এখান থেকে হাইট এবং উইথে যাইতাম তাহলে কিন্তু আমার আরও অপশনগুলো এখানে শো করতো। তো এখান থেকে এটা চিকন এবং মোটা করার জন্য উপর থেকে যতই নিচের দিকে যায় তত কী হবে এই মানে এই লাইনটা মোটা হবে। তো যে কোনো একটা সাইজ দিয়ে আমরা ওকে দেওয়ার পরে এরপরে দেখেন এটা হচ্ছে সরল লেখা বা যে কোনো একটা লাইন দিয়ে আমি এই বক্সটা নিছি। যদি আমি এখানে আর্টের কোনো একটা ইফেক্ট দিতে চাই, বিভিন্ন আর্ট বা অথবা যে কোনো একটা পিকচার দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা যে কোনো একটা ছবি চুজ করলে আমার বর্ডার আকার চারপাশে এই ছবির বর্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে কোনো ছবি দিতেছি না, জাস্ট লাইন দিয়ে ক্রিয়েট করতেছি। সেক্ষেত্রে আমি এখানে ওকে দিই। দেখেন ওকে দিলে আমার চারপাশে কী হয়েছে, একটা বর্ডার অটোমেটিক সেট হয়ে গেছে। এখন আমি পেজ বর্ডারে যদি অন্য একটা ফরম্যাট নেই বা অন্য একটা স্টাইল অ্যাড করি, যেমন এইটা, এখন যদি আমি ওকে দিই তাহলে দেখেন চারপাশে বর্ডারটা কী হয়েছে, এই স্টাইলের হয়ে গেছে। এখন যদি পেজ বর্ডারে যায় আবার আমি এখান থেকে আর্ট নামের যে অপশনটা আছে এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে আমি বক্স তৈরি করেছি, যেমন এটা দিয়ে জাস্ট ওকে দিলে এটা দিয়ে কিন্তু আমার এই যে চারপাশে ডিজাইন হয়ে আমার বক্স হয়ে গেছে অটোমেটিক। তো এইভাবে চাইলে আমরা বিভিন্ন ডিজাইনের বক্স তৈরি করে যে কোনো একটা ডকুমেন্টের ডিজাইনটাকে এই লুকটাকে চেঞ্জ করে দিতে পারবো। তো পেজ লেআউটের
দুইটা গুরুত্বপূর্ণ যে ছিল কাজগুলো ছিল সেটা আমার দেখানো হয়ে গেছে। এরপর আছে ইনডেন্ট এবং স্পেসিংয়ের কাজ। তো ইনডেন্ট এবং স্পেসিংয়ের কাজটা কি মূলত দেখাইতে গেলে আমাকে এখানে একটা টেক্সটের ডকুমেন্ট নিতে হবে। তো দেখেন আমি লরেম ইপসামের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে আমি টেক্সটগুলো কপি করে নিয়ে এসেছি জাস্ট সময়টাকে একটু বাঁচানোর জন্য। তো আমি এখানে কপি করে না জাস্ট পেস্টে ক্লিক করলে আমার ওই যে লেখাগুলো ছিল এটা কী হবে, এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমরা ইনডেন্টের বা প্যারাগ্রাফের যে অপশনটা আছে এখানে ইনডেন্ট এবং স্পেসিং, এখান থেকে দেখেন প্রথমটা হচ্ছে ইনডেন্টটা আছে কি আপনি যদি এই লেখাটাকে এই যে মার্জিন বরাবর আছে এই লেখা পুরোটাকে আপনি সরাইয়া এই দিকে চাপাই দিবেন, সেক্ষেত্রে আপনার যদি ইনডেন্টের উপরে লেফটে যেটা আছে অর্থাৎ কার্সরটাকে আপনার লেফটে রাখতে হবে। লেফটে রেখে এই লেফটের উপরের যে অ্যারোটা সেটা যদি বারবার প্রেস করেন দেখেন আপনার এই লেখাগুলো কী হয়েছে চাইপে যেয়ে এখান থেকে এইদিকে সরে আসতেছে। আবার যদি কমাই দিই তাহলে কিন্তু একবার মাইনাসে যদি চলে যাই সেক্ষেত্রে লেখাটা মার্জিন ছেড়েও চলে যাবে ওইদিকে। তো এটা হচ্ছে লেফট ইনডেন্টের কাজ। এবং রাইট ইনডেন্টের কাজটাও এটা হচ্ছে এই লেফটের অপোজিট, অর্থাৎ এখান থেকে যদি লেখাগুলোকে সরাই আমি বাম দিকে নিতে চাই তাহলে রাইট কার্সরটাকে নিয়ে জাস্ট এটাকে ইনক্রিজ করে দিলেই কিন্তু আমার এই লেখাগুলো বামে চলে আসবে। আবার যদি এটাকে কমাই দিই মাইনাস করে দিলে দেখা যাবে আমার মার্জিন ছেড়ে ওই লেখাটা চলে যাবে। তো নর্মালি রাখবো হচ্ছে 0-তে। তো এটাগুলো হচ্ছে ইনডেন্টের কাজ। এখন হচ্ছে আমার স্পেসিং বিফোর এবং আফটার। তো আমি যদি এইখানে কার্সরটা রেখে বিফোরের যে স্পেসিংটা সেটা যদি বাড়াই দিই তাহলে দেখবেন আমার পুরো ডকুমেন্টের লেখাটা উপর থেকে নিচের দিকে সরে যেতেছে। আবার যদি কমাই দিই সেটা উপরের দিকে চলে যাবে। এবার আফটারটা কি, যেমন মনে করেন আমার এখানে দুইটা প্যারাগ্রাফ আছে, এটাকে দুইটা প্যারায় ভাগ করে দিই। এবার দুইটা প্যারায় ভাগ করে দেওয়ার পরে এখন যদি আমি এই যে আফটার যে অপশনটা আছে এটা যদি বাড়াই দিই দেখেন এইখানে রেখে মাউস কার্সরটাকে এখানে রেখে আমি এটা বাড়াই দিই তাহলে দেখবেন আমার নিচের যে প্যারাটা আছে সেটা কিন্তু অটোমেটিক নিচের দিকে নামিয়ে দিচ্ছে এবং এখানে একটা স্পেসিং অ্যাড দিচ্ছে। আবার এটা কমাই দিলে ওইটা আগের অবস্থানে ফিরে যাবে। তো ইনডেন্টের এবং স্পেসিংয়ের কাজটা মূলত হচ্ছে কোনো লেখাকে ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে সরানোর কাজটাই করা হয়ে থাকে এই প্যারাগ্রাফের ইনডেন্ট এবং স্পেসিংয়ের মাধ্যমে। তো বন্ধুরা পেজ লেআউটের যে মেইন কাজগুলো ছিল আজকের এই একটা লেসনের মাধ্যমে আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।